বিষয়টা হলো আমরা মেইনটেইন স্কিন ইন্টিগ্রিটিতে পর্যন্ত ছিলাম। এখানে এই স্কিন ইম্পেটিগো বা স্কিন ইম্পেটিগো তো বললাম। আচ্ছা, মেইনটেইন স্কিন ইন্টিগ্রিটি ওই যে বাচ্চারা যেহেতু তোমার ইয়ে করে, অল্প বয়সী বাচ্চাদের হয়তো তো দেখা যায় যে এই স্কিন তো অনেক ফুলা থাকে, আই মিন বডি ফুলে যায় না, সেক্ষেত্রে কোনো ব্যান্ডেড বিশেষ করে তোমার চুইং গামের সাথে থাকে এগুলা, বিভিন্ন গ্রাফিক্যাল পিকচার টিকচার দিয়ে থাকে, এগুলা অ্যাভয়েড করতে বলা হয়েছে যাতে স্কিন ব্রেকডাউন না হয়। তারপরে হলো অ্যাভয়েড ইউজ অফ পেডিয়াট্রিক ইউরিন কালেক্টর, এটা তো বললাম, এবং অ্যাভয়েড আইএম ইনজেকশন। ইয়েস, বাচ্চাদের ক্ষেত্রে আইএম ইনজেকশনটাকে অ্যাভয়েড করতে হবে এই কন্ডিশনে। কারণটা হলো স্কিনে অনেক বেশি এডিমেটাস থাকার কারণে পুয়ার অ্যাবজর্পশন হয়, যে মেডিকেশনটা দেওয়া হয় সেটা পুয়ার অ্যাবজর্পশন হয়, যের কারণে অ্যাভয়েড করতে বলা হয়েছে। এবং টার্ন ফ্রিকোয়েন্টলি স্ক্রুটাল সাপোর্ট, তারপর প্রোটেক্ট ফ্রম নোন সোর্স অফ ইনফেকশন। কারণ আম, কেন নোন ফর প্রোটেক্ট ফ্রম নোন সোর্স অফ ইনফেকশন, কারণ এখানে এই নেফ্রোটিক সিন্ড্রোমে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সবগুলাই কিন্তু তোমার ইমিউনোসাপ্রেসিভ, কারণ এটা অটো ইমিউন ডিজিজ। কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয় এই কারণে বাচ্চা যদি সন্তান যদি কোনো ইনফেকশনের কাছে যায় সে আরো বেশি ইনফেক্টেড হওয়ার চান্স থাকে এই জন্য। এরপর আসে হলো আম, acute post-streptococcal glomerulonephritis বা APSGN, an immune complex disease resulting from antigen-antibody reaction resulting in destruction, inflammation and sclerosis of glomeruli of both kidneys. সোজা কথা হলো APSGN হলো মানে বডির অন্য কোথাও ইনফেকশন হয়েছে, লাইক স্কিন, মোস্ট ইম্পর্টেন্টলি স্কিন, তোমার স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এফেক্টিং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অর স্কিন, মোস্টলি তোমার স্কিনটা দিয়ে বেশি কোশ্চেন হয়, যেটা যে জায়গাটাতে it may occur 2 to 3 weeks after group A beta hemolytic streptococcal infection affecting upper respiratory tract or skin. Peak age 6 to 7 years, usually self-limiting within about 14 days, rarely progress to chronic renal failure, rarely. Findings কি, যেহেতু ইনফ্লামেশন হয়, ফিভার, হাইপারটেনশন, এডেমা, অ্যানোরেক্সিয়া, লিথার্জি, অলিগুরিয়া অর অ্যানুরিয়া, হেমাচুরিয়া হয়, লাইক ডার্ক ব্রাউন অর রেড ব্রাউন ইউরিন, কফি অর কোলা কালার ইউরিনও হতে পারে, কফি বা কোলা, এটা একটু কালচে বা ডার্ক থাকে আর কি। ডায়াগনোসিস কি, এলিভেটেড বার্ন অ্যান্ড ক্রিউটিনিন। কারণটা কি, এই ইনফ্লামেশন হইলে এই যে তোমার অ্যান ইমিউন কমপ্লেক্স বাই প্রোডাক্টস আর ডিপোজিটেড ইন দি কিডনি, এই ইমিউন মানে এই যে তোমার অ্যান্টিবডি অ্যান্টিজেন যে রিয়েকশনটা হয় না, এটা এখানে এর ফলে কি হচ্ছে, বাই প্রোডাক্ট গুলো উৎপন্ন হয়, এটা কিডনিতে অ্যাকুমুলেটেড হয়ে যায়, ফলে ক্রিটেনিন বার্ন এগুলো বেড়ে যায়, মানে কিডনির ফাংশন কমে যায় আর কি, সোজা কথা। এলিভেটেড ইএসআর বাড়ে না এমন কোনো জায়গা নেই, এমন কোনো প্রবলেম নেই। তারপরে এএসও টাইটার বেড়ে যায়। আর ইএসও টাইটারটা মানে ইনফেকশন যখন হয়, বডিতে ইনফেকশন যখন পাওয়া যায় তখন ইএসও টাইটারটা বাড়বে, এটাই স্বাভাবিক। ডিক্রিজড হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট, ইয়েস, ডিক্রিজড হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট কেন? আচ্ছা, কেন হিমোগ্লোবিন হেমাটোক্রিট কমে যায়? আচ্ছা, হেমাটোক্রিটটা কি এর আগেও বলছিলাম, হেমাটোক্রিটটা হলো হিমো মানে 3 ইন্টু হিমোগ্লোবিন। আচ্ছা, হেমাটোক্রিটটা কি? দেখো, এই যে লাল মানে ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাডে যে পরিমাণ সলিউট থাকে, মানে যে পরিমাণ উৎপাদন থাকে, সেটা হলো হেমাটোক্রিট। আর যে জলীয় অংশ থাকে সেটা হলো প্লাজমা। তো এই সলিউট পার্ট কি,
লাইক আরবিসি, ডব্লিউসি, প্লাটিলেট, হাবিজাবি যা আছে, লিউকোসাইট যা আছে সব মিলে মানে ডব্লিউসি, এগুলো সবগুলোই হলো হেমাটোক্রিট। আর হেমাটোক্রিট বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকমের হয়। সেটা কি সেটা একটু বলি। এটা এটা হেমাটোক্রিট বের বের করার সিস্টেম হলো 3 হিমোগ্লোবিন। তো দেখো, আমাদের নর্মাল হেমাটোক্রিটের পার্সেন্টেজ হলো 45% থাকবে, হ্যাঁ। আর বাকি 55% থাকবে প্লাজমা। আমাদের রক্তে কিন্তু প্লাজমার বা জলীয় অংশের পরিমাণ বেশি, এটা আমরা সবসময় জানি। অ্যানিমিয়াতে কি হয়? অ্যানিমিয়াতে মানে কি হলো, ল্যাক অফ অক্সিজেন, তাই না? অ্যানিমিয়াতে হেমাটোক্রিটের পরিমাণ বেড়ে যায়, সরি কমে যায়। অ্যানিমিয়াতে হেমাটোক্রিটের পরিমাণ কমে যায় আর প্লাজমা পরিমাণ মানে সলিউট পার্টের পরিমাণ কমে যায়। পলিসাইথেমিয়া মানে আরবিসির পরিমাণ বেড়ে যায়। আরবিসির পরিমাণ বেড়ে গেলে হেমাটোক্রিটের পরিমাণ বেড়ে যাবে, মানে সলিড পার্টের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? আর প্লাজমার পরিমাণ কমে যাবে। তাহলে ডিহাইড্রেশনে কি হয় তাহলে? ডিহাইড্রেশনে হেমাটোক্রিটের পরিমাণ বাড়বে নাকি প্লাজমার পরিমাণ বাড়বে, কি মনে হয়? লাবণী, ফারহানা, সরি ফারহানা না, পাইসানু, রুনা, কি মনে হয়? ডায়রিয়া, এগুলাতে কি হয়? ফ্লুইড বের হয়ে যায় না বডি থেকে? ভমিটিং, ফ্লুইড বের হয়ে যায় না? মানে কি প্লাজমার পার্ট বের হয়ে যায়। তাহলে হেমাটোক্রিট কি হবে? প্লাজমার পরিমাণ কমে যাবে, হেমাটোক্রিটের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? কি বুঝছো এই কথাটা যে কি বললাম, এই কথাগুলা? অথবা যে অ্যানিমিয়াতে এই কি হয়, পলিসিথেমিয়া কি হয়, এগুলো কি বুঝতেছো? এই যে কথাগুলো বললাম, লাবণী, রুনা, হ্যাঁ ভাইয়া। রুনা, হ্যাঁ, বুঝছি। জি। এই ছিল হেমাটোক্রিট রিলেটেড একটু আলোচনা, হালকা এটা আমরা আবারও পাবো। ইনক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে ইউরিন এনার, আচ্ছা নর্মাল ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কত জানো লাবণী? 1.010 থেকে 1.030। 30, ইয়েস। নর্মাল ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি হলো 1.010 থেকে 1.030। এটা দ্বারা আমরা কি বুঝি? এই যে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, এর দ্বারা আমরা কি বুঝি বলো তো? বলবো পাইসানো, ভাইয়া, বলো। মানে ইউরিনটা হচ্ছে কতটা, মানে ঘনত্ব, কনসেন্ট্রেট, কি বলে এটা? ঘন কতটা এটা বোঝায় ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটিটা। কনসেন্ট্রেশন না? হ্যাঁ কনসেন্ট্রেশন। হ্যাঁ ইউরিন ঘনত্ব। লাবণী, রুনা, এই আজকেই কি প্রথম শুনছো? না, এটা ফার্স্টের পেজ গুলোতে ছিল। জি। মানে প্রস্রাব আমাদের বডি থেকে যখন, বডি যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন আমাদের ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কমবে নাকি বাড়বে, কি মনে হয় যদি বুঝে থাকো বলো? বডি থেকে পানি বের হয়ে গেছে, স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে নাকি কমবে? রুনা, রুনা, ভাইয়া, কি হবে? বডি থেকে ইউরিন বেশি, মানে বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, শরীরে পানির পরিমাণ কম।
আচ্ছা, সারা রাত যে পানি না খেয়ে যে শুয়ে থাকো, সকালে প্রস্রাব হইলে ওটা ঘন হয় নাকি মানে ঠিকই থাকে? কি হয়? বুঝনি? হ্যাঁ, এটা হচ্ছে বাড়বে অবশ্যই বাড়বে। ঘনত্ব। ঘনত্ব বাড়বে। কারণ তুমি যদি পানিই না খাও, বডিতে পানিই না থাকে, তাহলে ইউরিন কিভাবে পাতলা হবে? ডিহাইড্রেশনে বডির স্পিরিট রেট বাড়ে। তবে ইউরিন অ্যানালাইসিস রিভিলস আরবিসি, ডব্লিউসি, প্রোটিন এন্ড সেলুলার কাস্ট। এবার আসলে ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিক্স ফর স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন লাইক পেনিসিলিন। আচ্ছা, পেনিসিলিনের তো আমরা জানি, পেনিসিলিনে তো আমাদের অনেক সময় সেনসিটিভিটি টেস্ট করে, তাই না? লাইক রিয়েকশন হবে কি হবে না এরকম। তো যদি পেনিসিলিনের রিয়েকশন থাকে তাহলে কোন ড্রাগ দিতে হয়? এরিথ্রোমাইসিন। ইয়েস, এরাইথ্রোমাইসিন ব্যবহার করা হয়। হ্যাঁ, পেনিসিলিনের যদি থাকে, মানে অ্যালার্জি থাকে, কোন আরেকটা ড্রাগ আছে সেটা তো অ্যালার্জি থাকবে, কোনটা বলতে পারবা? সেফালোস্পোরিন না? ইয়েস, ইফ কি লিখছো এগুলা? এইগুলা কি লিখে রাখো? লাবণী, রুনা, হুম। লিখছো? রুনা, লেখো নাই এখনো? লিখছি। সেফালোস্পোরিন, হ্যাঁ, যদি থাকে, তবে সেফালোস্পোরিনেও সেম একই প্রবলেম থাকে। আল্লাহ, হ্যাঁ, এগুলো পেনিসিলিনের যদি এটা প্রবলেম থাকে সেক্ষেত্রে অগমেন্টিন দেয়া হয় না। কোনটা? অগমেন্টিন ইনজেকশন গুলো এটা কি জেনেরিক? যেমন অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, অগমেন্টিন, সিপ্রোফ্লক্স, কুইনোলন্স, লিভোফ্লক্সাসিন, এটা হলো কুইনোলন্স গ্রুপের। অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলোও দেওয়া হয় না। এরা সবই সেফালোস্পোরিনের গ্রুপের ভিতরে পড়ে। ছ গতকাল ভাই আমার পেশেন্ট আসছিল, কিন্তু ওই পেশেন্টের পেনিসিলিন ইনফেকশন ছিল, অ্যালার্জি। স্কিন ইনফেকশন ছিল, অ্যালার্জি রিয়েকশন হয়েছে। তো ওর হিস্টরি ছিল আগে, ডাক্তার এটা খেয়াল করে নাই। আর অর্ডার যেটা দিছে আমিও দিয়ে দিছি, হুম। দেওয়ার পরে ওর স্কিন অ্যালার্জি হয়ে গেছে। সৌদি। অ্যামোক্সিসিলিন 600 দুইটা দিয়ে দিছিলাম। ও, পরে পরে ওর স্কিন অ্যালার্জি হয়ে গেছে। পরে আমাকে তো পরে শিফট মর্নিং শিফট আসছে তখন দেখছে, আমার শিফটে কিছুই হয়নি। পরে আমাকে বলতেছে মেসেজ করে, ডাক্তারের ভুল হয়েছে, আমার কেন ভুল ভুল হবে? হুম, আমাকে মেসেজ করছে, আমি তো খেয়ালই করিনি ওর অ্যালার্জি ছিল। ডক্টর কি সৌদি ছিল? হ্যাঁ, সৌদি। ও, চলো, এরপর আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ইফ ব্লাড প্রেশার হাই, ডিজক্সিন অ্যান্ড ডায়ারেটিক্স if circulatory overload, the fluid restriction if renal insufficiency, peritoneal dialysis if severe renal dysfunction, high calorie low protein diet। আচ্ছা, এখানে কেন লো প্রোটিন ডায়েটটা আমরা ব্যবহার করব? কিডনি পেশেন্ট তো লো প্রোটিন। কেন? কিন্তু উম, একটু আগেও তো বললাম যে হাই প্রোটিন দিতে পারবো। ওইটা তো নেফ্রোটিকে তো আমরা হচ্ছে বের হয়ে যাইতেছে আমাদের, এখানে তার প্রোটিন লস হইতেছে।
ইয়েস, এখানে লো প্রোটিন, কারণ এখানে প্রোটিন লস হয় না। সোডিয়াম রেস্ট্রিকশন যদি এডিমা প্রেজেন্ট থাকে তাহলে। নার্সিং কেয়ার কি? মনিটর ভাইটাল সাইন্স, তারপরে বেড রেস্ট এন্ড লিমিটেড অ্যাক্টিভিটি, ডেইলি ওয়েট, স্ট্রিক্ট ইনটেক এন্ড আউটপুট। বেড রেস্ট এন্ড লিমিটেড অ্যাক্টিভিটি। এই ছিল পড়া।